আজ থেকে ৮০ বছর আগে অবিভক্ত বাংলার খুলনা জেলার বটিয়াঘাটা থানা অন্তর্গত বয়ারভাঙা গ্রামে ১৯৪৬ সালে আমার জন্ম হয়েছিল। দুঃখের কথা, ওই সময় আমাদের কোনো পাঠশালা ছিল না যেখানে পড়াশুনো করতে পারতাম। আমাদের পড়াশোনা শুরু হয়েছে গোয়াল ঘরে। আমাদের দেশে জ্বর ভাটার দেশ, শীতকালে গরুগুলোকে গোয়াল থেকে ছেড়ে দেওয়া হতো। তারা উদম ৬ মাস ধরে ঘুরত, তাদের বাড়ি আসার কোনো দরকার ছিল না, ওই মাঠে থাকতো। এইভাবে ৬ মাস পরে যখন বর্ষা পড়তো, সেই সময় গরুগুলো আবার স্বগৃহে চলে আসতো। এই ৬ মাস ধরে আমাদের চলতো পড়াশুনো, অর্থাৎ আমাদের সেই তালপাতার মাস্টারমশাইয়ের পেরেক দিয়ে লেখা অক্ষরগুলো তারপরে তো বোলাতে বোলাতে প্রায় ৬ মাস কেটে যেত। ৬ মাস পরে দেখা গেল যে আমরা স্কুল থেকে চলে গেলাম। আবার যদি পরের বছর যখন ৬ মাসের স্কুল শুরু হবে, তখন ওই আগের বছরে যা শিখেছিলাম সেটা পুরো বেমালুম ভুলে গেছি, নতুন করে শুরু হতো। এই দেখে আমার পিতা মহাশয় পূর্ণচন্দ্র রায় তিনি বললেন, এভাবে চলতে পারে না। আমি এবং আমার দাদা দুইজনেই তখন পড়ুয়া, বলছে তো ছেলেদের কি করে মানুষ করব। তখন গ্রামের আরও কিছু মানুষকে জড়ো করে উনি সমস্যাটা বললেন, সবাই একমত হলেন এবং সবাই ভাবলেন অনতিবিলম্বে একটা স্কুল নির্মাণ করা আমাদের একান্ত জরুরি। এইভাবে আমাদের শুরু হয়েছিল পড়াশুনো। ২ বছর পর পর এরকম স্কুল ভাঙে আর গড়ে, কিন্তু বাবা পূর্ণচন্দ্র রায় উনি কতিপয় গ্রামবাসীদের নিয়ে বসলেন এবং আলোচনা শেষ সিদ্ধান্ত হলো গ্রামে একটা পাঠশালা করতেই হবে। এবং সেটা কীভাবে, সবাই এসে কায়িক পরিশ্রমে মাটি কেটে গাছ এনে গাছ কেটে আবার স্কুল তৈরি করলেন এবং সেটাও চলল। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে বৈশাখী ঝড়ে সেই স্কুল ভুলুণ্ঠিত হয়ে গেল। তখন আমাদের আবার স্কুলহীন অবস্থা চলল। পরে দেখলেন যে এইভাবেতে এই পলকা গাছের খুঁটি পুঁতে স্কুল করা যাবে না। তখন ঠিক হলো একটু বড় আকারে শক্তপোক্ত কী করে করা যায়। এখন প্রশ্ন উঠল যে যেখানে জায়গাটা দেবে কে, এই যে স্কুলের জন্য জায়গাটা কে দেবে। জায়গা দেওয়ার মতো যাদের ধনী লোক তাদের কাছে দ্বারস্থ হলেন, কিন্তু ধনীরা প্রচুর জমি জায়গা আছে, তবে স্কুলের জন্য এক কানাকড়ি জমিও ছাড়তে রাজি হলেন না। অগত্যা আমাদের পাড়ারই একজন লালচাঁদ মণ্ডল বলে একজন ব্যক্তিত্ব, যিনি কাঁকড়া বিক্রি করতেন, কাঁকড়া বিক্রি করেই তার জীবন চালাতেন, সেই ভদ্রলোক, তার একটা ভিটে আছে, পোড়ো ভিটে, যেখানে কয়েকটা সুপুরি গাছ, নারকেল গাছ রয়েছে, এই ছাড়া অন্য কিছু নেই। এখন গ্রামের মাতব্বররা গিয়ে তাকে বললেন, তখন বললেন, দেখুন আমার জীবনে লেখাপড়া হয়নি, আর আমার ছেলে সেও আমার সঙ্গে কাঁকড়া ধরে, কাঁকড়া বিক্রি করে, এইভাবে জীবন চলছে। তা যদি গ্রামের ছেলে মেয়েদের লেখাপড়া শেখানোর জন্য আমার একটু ত্যাগ করলে সুবিধা হয়, আমি আপনাদের আমার ওই যে জমিটা আছে, ভিটেটা আছে, ওইটা দান করে দিলাম, স্কুলের নামে আপনারা করুন এবং স্কুলটা ভালো হোক। সেইখানে স্কুল হলো, পরবর্তীকালে সরকারি স্বীকৃতি পেল, প্রাইমারি স্কুল বলে পরিগণিত হলো। এইভাবে আমাদের প্রথম পড়াশোনা, এবং ওই স্কুলেই পড়াশুনো করে আমরা বয়ারভাঙা বিশ্বম্বর হাই স্কুলে পদার্পণ করি। সেখান থেকে মাধ্যমিক কৃতিত্বের সঙ্গে পাশ করে আমি এদেশে চলে আসি। এর বছর ২ আগে আমার দাদা সুভাষচন্দ্র রায় তিনি এসেছেন। দাদারই অনুপ্রেরণায় বা তারই পথনির্দেশে আমি এদেশে পাড়ি দিই। সেটা ১৯৬৪ সাল। পাড়ি দিয়ে, যেহেতু আমরা গরিব পরিবারের সন্তান, সমস্যা আমাদের সারা জীবন ধরেই ছিল। এখন আমাদের তো লজিংয়ে থাকতে হবে,
কোনো বাড়িতে ছেলে মেয়ে পড়াশোনার বিনিময়ে আমাকে তারা থাকতে দেবে, খেতে দেবে, এই শর্তে একটা লজিংয়ে থাকলাম। সেখান থেকে পানপাড়া গ্রাম, সেই গ্রামের থেকে মাঝের গ্রাম রেল স্টেশন, সেখানে ট্রেনে উঠে বনগাঁ কলেজে আসতাম এবং যেতাম। এইভাবে চলতে থাকলো। বছর দিয়ে এইভাবে কাটলো। তৃতীয় বছর অন্য একটা লজিংয়ে গেলাম, সেখানে থার্ড ইয়ার পাশ করে অর্থাৎ গ্রাজুয়েট করলাম 1970 সালে। এইভাবে চললো। তারপরে যেসব বাড়ি ছিলাম তাদের কায়িক পরিশ্রমেও সেবা করতে হতো। ছেলে মেয়ে পড়ানোর পাশাপাশি আমাদের কায়িক পরিশ্রমে পড়তে হতো। যে তার মধ্য থেকে আমরা পাশ করলাম। পাশ করার বেশি দিন বেকার থাকতে হয়নি। 71 সালে আমি চাকরি পেলাম। 1971 সালে প্রথম আমার চাকরি জীবন শুরু হয়। প্রথম পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ ডিপার্টমেন্টে পোস্ট অফিসে চাকরি দিয়ে প্রথম 24 পরগনা জেলার অশোকনগর সাব পোস্ট অফিসে জয়েন করি। সেখান থেকে আমি ট্রান্সফার হয়ে বারাসাত পোস্ট অফিসে আসি। তারপরে ওই একই চাকরি টেলিগ্রাফে চলে গেলাম। টেলিফোন অপারেটর হয়ে প্রথম পোস্টিং হলো 1973 সালে বহরমপুর, মুর্শিদাবাদের ডিস্ট্রিক্ট টাউন বহরমপুর। সেখানে টেলিফোনে অপারেটর হিসেবে কাজ করছিলাম, মেসে থাকতাম। এখন সেখানে গিয়ে দেখলাম যে মেসের জীবনটা খুব মজার জীবন। আমার খুবই ভালো লাগতো। প্রথম বয়স তো খুব ভালো লাগতো। ওই সকালে একটু ডিউটি ছিল, সকাল 6টা থেকে 11টা। তারপরে সারাদিন আমাদের ছুটি, কোনো কাজ নেই, কম্মুনে আড্ডা মেরে বেড়াম, বন্ধুরা এই করতাম। আর ওখান থেকে হাজারদুয়ারি থেকে শুরু করে যা যা দ্রষ্টব্য জায়গা ছিল আমরা বন্ধুরা প্রতি সপ্তাহে ঘুরে ঘুরে দেখতাম। আর ওইখানে আমি একটা ইতিহাস বলি শুধু তথ্যকে জানানোর জন্য। তখন আমাদের মেস খরচা হতো 40 থেকে 45 টাকা। এইটা বলার উদ্দেশ্য হচ্ছে যে তখনকার দিনের টাকার মূল্যায়নটা আর এখনকার দিনে টাকার মূল্যায়ন, এইটা আমি উল্লেখ করছি। পরবর্তীকালে ওখান থেকে আমি কৃষ্ণনগর টেলিফোনে চাকরি নিয়ে কৃষ্ণনগর চলে এলাম। কৃষ্ণনগর আসার পরে দেখলাম যে একটা বহরমপুর থেকেও এখানে জায়গাটা ভালো মানে নানান রকম এখানকার অ্যামিউজমেন্টের সংস্থা রয়েছে। প্রথম হচ্ছে যে কৃষ্ণনগর যে মাটির পুতুল তৈরি হয়, অদ্ভুত সুন্দর সুন্দর সমস্ত কারিগররা করেছেন, দারুণ লাগে। তারপর কৃষ্ণনগর রাজবাড়ি, কৃষ্ণচন্দ্র রাজা রাজবাড়িটাও অদূরেই ছিল, আমরা দেখতে যেতাম মাঝে মাঝে। ওই সময় কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের আমার এক বন্ধু অমরনাথ ভট্টাচার্য ছিলেন অধ্যাপক, আর আমরা একই মেসে থাকতাম। উনি অবিবাহিত। উনি এই ত্রিসন্ধ্যা গায়ত্রী করতেন। তো মাঝে মাঝে আমরা তার পেছনে লাগতাম একটু, এটা ঘটনা। যাই হোক, সেখান থেকে এই সিনে ক্লাবের যেটা মেম্বার হয়েছিলাম সেটা বললাম। সেই মেম্বারশিপে দেখা যাচ্ছে আমার যে অতীতের সঙ্গে বর্তমানে যে একটা যোগাযোগ দেখলাম। মর্জিনা আবদুল্লাহ সিনেমার যে মর্জিনার তখনকার কস্টিউম ছিল কি আর এখনকার মর্জিনার কস্টিউম কি। এই সিনেমা হচ্ছে এমন একটা শিল্প, সরেজমিনে দেখা যায় যে তখনকার ঐতিহ্য, তখনকার যে দেশাচার, তখন যে কালচার, সেটা কিন্তু বর্তমানকে পৌঁছে দিচ্ছে বর্তমানের সঙ্গে মিল খুঁজে পাওয়ার জন্য। পরবর্তীকালে আমি ট্রেড ইউনিয়নে যুক্ত হয়ে পড়ি এবং ট্রান্সফার হয়ে চলে এলাম ক্যালকাটা টেলিফোনসের একটা উইংস ফল্ট কন্ট্রোল। সেখানে এসে আমি ইলেকশনে দাঁড়ালাম ট্রেড ইউনিয়নের, মানে আমাদের ইউনিট সেন্টারে। সেখানে আমরা ছিলাম 130 জন মেম্বার। তা সেই ভোটাভুটিতে আমি 126টা ভোট পেয়েছিলাম, যা সেই সময়কার দিনে একটা রেকর্ড ছিল।
এবং আনফর্চুনেটলি যেটা বলা যায় যে আমি তখন নতুন গেছি, আমাকে দেখার জন্য অন্যান্য কমরেডরা এসেছেন যে কে সেই যে এত ভোট পেল, এইরকম মজার জায়গা। তো যাই হোক, ওখানে চাকরি করলাম প্রায়, সব মিলিয়ে প্রায় 6 বছরের মতো চাকরি করলাম টেলিফোনে। তারপরে একদিন বলা যায় যে মনেই হলো যে টেলিফোনের চাকরিতে আর ভালো লাগছে না। তখন ব্যাংকের লোকজন নিচ্ছে, ব্যাংকে অ্যাড হতো, কাগজে দেখা যেত এবং অ্যাপ্লাই করলাম। ইউনাইটেড ব্যাংকে আমার 3য় চাকরি। প্রথম পোস্টিং আমার শিয়ালদা ব্রাঞ্চে, সেখানে এক নাগাড়ে 19 বছর থাকি। তারপর আমার ট্রান্সফার হলাম বারাসাত ব্রাঞ্চে। এই শিয়ালদা এবং বারাসাত এটা একটা আমার জীবনের মানে মোড়টাকে ঘুরিয়ে দিয়েছে। অর্থাৎ যে আমি ভাবতাম যে আমার দ্বারা কিছু কি হতে পারে কি হতে পারে না, কোনো আইডিয়া ছিল না। পরবর্তীকালে দেখলাম যে শিয়ালদা ব্রাঞ্চেও আমি ট্রেড ইউনিয়নের দায়িত্বে ছিলাম, বারাসাত ব্রাঞ্চেও এসে সেম দায়িত্ব আমাকে বহন করতে হয়েছে। আর পাশাপাশি আরও একটা উল্লেখ করার বিষয় যে আমি তখন এই কালচারাল যে মুভমেন্ট চলছিল, বিভিন্ন ব্রাঞ্চে নাটক, সঙ্গীতের অনুষ্ঠান সব জায়গায় হতো এবং সেটা আমাদের শিয়ালদা ব্রাঞ্চেও বাদ যায়নি। আমরা প্রতি বছর বড় বড় শিল্পীদের এনে অনুষ্ঠান করতাম। একবার করেছিলাম ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে, মানে খুব সুন্দর অনুষ্ঠান হয়েছিল। এরপর বারাসাতে এসেও রবীন্দ্র ভবনে প্রতি বছরই অনুষ্ঠান করতাম, প্রতি বছরই খুব মনোজ্ঞ অনুষ্ঠান। সেখানে নান্দিকার গ্রুপ এসেছিল এবং রুদ্রপ্রসাদ সেনগুপ্তের গ্রুপ, তারা তো ছিলই, আরও যেন অনেকেই ছিলেন। যাই হোক, এইভাবে যে কর্মজীবনের সঙ্গে সাংস্কৃতিক জীবন ওতপ্রোতভাবে জড়িয়েছিল। আরেকটা জিনিস করেছিলাম, শিয়ালদা ব্রাঞ্চেও সব করেছিলাম, বারাসাতেও করেছি, পিকনিক, অ্যানুয়াল পিকনিক। বছরের শীতকালে একটা পিকনিক করতেই হবে, এই রকম আমি চিন্তা করেছিলাম। আমি যখন প্রস্তাব দিলাম তখন বলল কি, আমরাই ওই কলিগ শুধু এই কয়জন? তা বলছে না না, কলিগরা তো সারাদিন তো অফিসে একসঙ্গে আছি, তো কলিগের সঙ্গে লাভটা কি? আমি চাই পরিবারের সঙ্গে শিয়ালদা ব্রাঞ্চে বিরাট পিকনিক করলাম। এবং কখনো সেই তারকেশ্বর দিকে যেতে মালিয়া একটা জায়গা আছে, বিশাল পার্ক, সেইখান থেকে আর বাসে করে গেলাম। আর তারপরে এসে শিয়ালদা ব্রাঞ্চে সেই একই জিনিস চললো। এবং এই শিয়ালদা ব্রাঞ্চে থাকতে উল্লেখযোগ্য যে টাকি হাউজের কথা বলে, টাকি বা ইছামতি নদী, ওপার বাংলাদেশ এপার ইন্ডিয়া, এই দুইয়ের মাঝখানে যে জল ভ্রমণ করা যায়, আমরা পুরো লঞ্চ বুক করে ফ্যামিলির লোকজনদের নিয়ে আমরা পিকনিক করলাম, প্লাস এইটা ঘোরাঘুরি করলাম। এটা আমাদের প্রতিটা মানুষই, মানে প্রতিটা কমরেড, প্রতিটা বন্ধু, কলিগ, তারাও মানে সাধুবাদ জানায় যে এটা সম্ভব হয়েছে তোমার দ্বারা। তার কারণ কোনোদিন শিয়ালদা ব্রাঞ্চ বা বারাসাত ব্রাঞ্চে আমরা ভাবতে পারিনি একে অপরের সঙ্গে পাশাপাশি বসা যায়, আর সেইটা করে দিয়েছো। তা সেখানে আমার জীবনে মনে হয়েছিল যে যা পেয়েছি সত্যি তার তুলনা নেই। আমার মনে হয়েছে যে আমরা যতই ভাবি না কেন, কিন্তু একটু ভালো সৎ ইচ্ছে নিয়ে, সৎ ভাবনায় যদি কাজ করা যায়, তার সুফল ফলতে বাধ্য। 1979 সালে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া শিয়ালদা ব্রাঞ্চে প্রথম চাকরিতে জয়েন করি। ওই সময় আমার অগ্রজ প্রতিম কিছু বন্ধু, তারা একটা হাউজিং সোসাইটির চিন্তা ভাবনা করেছেন। তার মধ্যে ছিলেন আমার শ্রদ্ধেয় দাদা ঋষিকেশ মহলদার। তিনি আমার কাছে জিজ্ঞাসা না করেই, আমার প্রতি তার অগাধ স্নেহ বিশ্বাস রয়েছে বলেই আমার নামটা সেই
হাউজিংয়ের মধ্যে দিয়ে দিলেন। তা আমাকে পরে বললেন যে এই করেছি, তাহলে ভেরি গুড, আপনি যখন এটা আমার জন্য করেছেন তখন নিশ্চয়ই ভালো কাজ করেছেন। তো সেই 1979 সাল পরবর্তী সময়ে 81 সাল থেকে আমি এই বলাকা সমবায় আবাসনের অন্যতম সদস্য হিসাবে জয়েন করি। এবং প্রথম যে প্রমোটি পরিচালক মণ্ডলী তৈরি হয়েছিল 9 জনের, তার মধ্যে আমি একজন অন্যতম সদস্য। তখন থেকে এই সংস্থার সঙ্গে আমি ওতপ্রোত হয়ে যুক্ত আছি। আমি যখন দায়িত্বে নেই, স্কুলের দায়িত্ব আমি বহুদিন চালিয়েছি, এবং 85 সাল থেকে যখন শুরু হয়, তারপরে তো সেই টালির ঘর গেল, তার টিনের ঘর, তারপরে যখন ছাত্র অসংকুলন হয়েছে জায়গায়, তখন আমরা ঠিক করলাম যে না, এইভাবে চলতে পারে না, একটা বৃহৎ আকারের কোনো বাড়ি ঘর করতে হবে যেখানে দীর্ঘদিন ছাত্রদের সমস্যা কমতে পারে। তখন আমরা ঠিক করলাম যে আমাদের যে মাঠ রয়েছে, মাঠের পূর্ব প্রান্তে আমরা স্কুল ঘর নির্মাণ করব। সেইখানে 6 কামরার দোতলা ঘর নির্মাণ করি, যা করতে আমাদের মানে দ্বারস্থ হতে হয়েছিল বিভিন্নভাবে। যেমন সুবেনির বের করতে হয়েছে, তেমনি লোকের কাছ থেকে অনুদান গ্রহণ করেছি আমরা। এবং ওই সময় সুবেনির বের করি, 10 টাকার কুপন বের করি, যাতে সহজে মানুষের কাছে পৌঁছানো যায়। এইটা করতে গিয়ে আমাদের সদস্য যেমন সহযোগিতা করেছেন, তেমনি অন্যান্য আমাদের পরিচিত বন্ধুবান্ধব তারাও এগিয়ে এসেছেন। এখন স্কুলের সমস্যা মিটেছে, বাড়ির সমস্যা মিটেছে, স্কুলটা এলাকায় খুব সুনামের অধিকারী, এবং সবাই এইখানে ভরানোর জন্য সবাই ব্যস্ত হয়ে পড়েন। এই স্কুল, আর তারপর যে বলাকাকে শুধু স্কুল করলেই তো হবে না, তার আয়ের প্রকল্প বের করতে হবে, তার সামাজিক জায়গাটা বের করতে হবে। তখন আমরা কি করলাম, আমরা এই দায়িত্বে ছিলাম, বিয়েবাড়ির যে জায়গাটা ছিল আমাদের পুকুরের উত্তর পাড়, সেখানে বিয়েবাড়ির করা হলো, তৈরি হলো 2005 সালে। 2006 সালে সেটা উদ্বোধন করা হলো। উদ্বোধনের পর থেকে সেখানে এখন সেটা খুব সুন্দরভাবে চলছে, এলাকার মধ্যে অন্যতম বিয়েবাড়ি বলে পরিচিত লোকের মুখে মুখে। এবং আমাদের যে অফিস রয়েছে, আবাসনের অফিস, সেটাও এত বিস্তীর্ণ জায়গায় রয়েছে যেটা ধারে কাছে অন্য কোথাও নেই। তার সঙ্গে আমাদের যে বিশাল পুকুর রয়েছে, 2 বিঘার উপরে পুকুর, যে পুকুরটা আগেও ছিল, এখনও আছে এবং আগামী দিনেও পুকুর হিসেবে থাকবে। এলাকার মধ্যে একমাত্র পুকুর যেখানে ধর্মীয় কাজে ব্যবহার হয়, যেখানে প্রতিমা বিসর্জনও হয়, অনেক কিছু হয়। তারপরে আমরা দেখলাম যে আমাদের এখানে ব্যাংক নেই। ব্যাংক আনার ক্ষেত্রেও আমার একটা বড় ভূমিকা ছিল। সেই ব্যাংক আনার ক্ষেত্রে আমরা ব্যাংক অফ ইন্ডিয়া অথরিটির সঙ্গে আর কথাবার্তা বলি, এবং তারা উৎসাহী হয়ে আমাদের এখানে ব্যাংক খোলার জন্য প্রথমে অ্যাকাউন্ট ওপেনিং ক্যাম্প করেন, এবং তারপরে এটা ব্যাংকে রূপান্তরিত হয়েছে। এখন এলাকায় একমাত্র ব্যাংক, এবং সে ব্যাংকটা এত ব্যাপক আকারে হয়েছে যে অন্যান্য ওই সময়কার ব্যাংক অফ ইন্ডিয়ার যত শাখা হয়েছিল তার মধ্যে এটা অন্যতম শাখা, এতটাই এফেক্টিভ হয়েছে। আর এই প্রসঙ্গে আর একটু বলা যায় যে ওভারঅল যে বলাকা বামনগাছির মধ্যে অগ্রগণ্য স্থানে পরিগণিত হয়েছে, যে কি সাংস্কৃতিক যে মানে সামাজিক কাজকর্ম, অন্যান্য পরিকাঠামো, সমস্ত অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সময় যে আমরা যে আমাদের মাঠ বা আমাদের ভবনকে বিভিন্ন কাজে ব্যয় করতে দেই, এটা কিন্তু অনন্য নজির। আগামী দিনে এটা চলতে থাকবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। চাকরি জীবনের পাশাপাশি
আমি একাধিক সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছিলাম। সেগুলো যে ঘটনাচক্রে ঘটেছে, কখনো যেমন রাজনীতির ক্ষেত্রে আমি ট্রেড ইউনিয়ন করেছি। আমার যে সংগঠন বেফি ছিল, তার ফলপ্রসূ হিসাবে আমি এলাকায় সিপিএমের সঙ্গেও যুক্ত ছিলাম এবং দীর্ঘদিন তাদের সঙ্গে যুক্ত থেকেছি। পরবর্তীকালে 1990 সালে আমাদের কতিপয় বন্ধু মিলে ঠিক করা হলো যে আমাদের একটা মিউচুয়াল বেনিফিট ফান্ড, ওয়েলফেয়ার ফান্ড নির্মাণ করার দরকার। এই কারণে যে আমরা অতি সাধারণ মানের কর্মচারী, টাকা পয়সার লেনদেন যেমন আমাদের করতে হয়, টাকা পয়সা যেমন সংগ্রহ বা সঞ্চয় করা দরকার, তেমনি আপদে বিপদে আমরা যাতে একে অপরের পাশে দাঁড়াতে পারি, এর জন্য একটা সংগঠন করা দরকার। নির্মিত হলো ওয়েলফেয়ার ফান্ড। এছাড়া যেটা আমরা করেছিলাম যে পায়োনিয়ার, এখন বর্তমান নাম হচ্ছে পায়োনিয়ার রুরাল কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি। এটা আগে ছিল শুধু ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস, পরবর্তীকালে কমার্শিয়াল চিন্তা ভাবনা শুরু করে আমরা এটাকে ক্রেডিট সোসাইটিতে রূপান্তরিত করেছি। সরকারের স্বীকৃতি পেয়েছে এবং যথারীতি ভালোভাবে চলছে এবং এলাকার মানুষের উপকারও আসছে এবং তারাও খুশি এই সংগঠন পেয়ে। 1990 সালে যে পায়োনিয়ার ওয়েলফেয়ার সোসাইটি নামে আত্মপ্রকাশ করেছিল, তার প্রাণপুরুষ ছিলেন রমণীরঞ্জন বিশ্বাস, আর বিশ্বাস। তিনি টেলিফোনে চাকরি করতেন, পদাধিকারী এসডিও অবধি হয়েছেন। তারই যে একান্ত চেষ্টায় বলা যায় যে আমরা কতিপয় সদস্য মিলিত হই। তখনকার প্রথম যে কনস্টিটিউশন তৈরি হয়, যে নিয়মকানুনটা কী হয়, সেই কনস্টিটিউশন নির্মাণের দায়িত্ব ছিল আমার এবং আমি সেটা লিখেছিলাম। খাতা কলম কী হবে সেটাও আমি ঠিক করে দিয়েছিলাম। প্রথম সভাপতি ছিলেন রমেন মণ্ডল, শিবদেশপুরের বাসিন্দা, ইনকাম ট্যাক্সে চাকরি করতেন। আমরা আরও যারা ছিলেন কর্মকর্তা, পরবর্তীকালে ঘুরে ঘুরে আমাদের দায়িত্ব নিতে হয়েছে এবং সেখান থেকে এখন এটা রুরাল কোঅপারেটিভ ক্রেডিটে, পায়োনিয়ার রুরাল কোঅপারেটিভ ক্রেডিটে রূপান্তরিত হয়েছে। কিন্তু এরাকে যে মানুষগুলো যারা করেছিলেন, সঞ্জয় রায় সম্পাদক ছিলেন, সঞ্জয় রায় পৃষ্ঠপোষক ছিলেন রমণীরঞ্জন বিশ্বাস এবং সভাপতি ছিলেন রমেন মণ্ডল। এর পরবর্তীকালে যে কাজগুলো হয়েছে, ইতিবাচক কাজ হয়েছে, এখনও সংগঠনটা পূর্ণোদ্যমে চলছে। এর পাশাপাশি যেটি করেছিলাম আমরা, সেটা আরও গঠনমূলক সংগঠন। সেটা হলো যে বামনগাছি সমাজ কল্যাণ সমিতি, যার মূল উদ্দেশ্য হচ্ছে পিছিয়ে পড়া সমাজের মানুষদের, ছেলেমেয়েদের আরও এগিয়ে আনার জন্য আমাদের চেষ্টা।